দেখো একের ক নাম্বার গুলো, এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ। তাহলে তালিকা পদ্ধতিটা কি? তোমাকে প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্ন থেকে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেটের এলিমেন্ট বা উপাদানগুলোকে বের করতে হবে। এটাই হচ্ছে সেটের তালিকা পদ্ধতি। এখন আসো এইখানে এই যে লেখাটা পড়তে হবে কিভাবে, এক্স বিলংস টু এন, যেন এই যে যে চিহ্নটা, এই চিহ্নটার নাম হচ্ছে কি বিলংস টু। দেখছোই তো আগে, এক্স বিলংস টু এন, তার মানে কি এক্স হবে এন এর উপাদান। এই এন দ্বারা তুমি জানি কি জানো, এন দ্বারা জানো হচ্ছে 1 2 3 ডট 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 ধনাত্মক সংখ্যা। তাহলে এন হচ্ছে সকল ধনাত্মক বাস্তব সংখ্যা, এবং জেড যদি থাকতো তাহলে মাইনাস ইনফিনিটি থেকে জিরো সহ প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল ধনাত্মক বাস্তব সংখ্যা। তাহলে এন এর মধ্যে কি জিরো আসবে? জিরো আসবে না। তাহলে এইখানে এক্স এর মানগুলা কি হবে, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, এবং পূর্ণ সংখ্যা হবে, দশমিক কোনো সংখ্যা হবে না, দশমিক সংখ্যা এন এর মধ্যে আসে না। তাহলে লেখাটা কিভাবে পড়বো, এক্স বিলংস টু এন সাজ দ্যাট বা যেন, এটাকে আসলে আমি এইভাবে বলি যে এখানে তোমাকে একটা নিঃশ্বাস নিতে সুযোগ দিছে। যেমন তুমি বলো তোমাদের স্কুলের দূরত্বটা, যে আমাদের স্কুলটা যেন খুব একটা ভালো না। এই যে যে যেন, তার মানে কি স্কুল সম্পর্কে এখন কিছু বলবা। তেমনি এখানে এক্স বিলংস টু এন, যেন এক্স এন এর কাছ থেকে আসছে, যেন মানে একটু নিঃশ্বাস নিছ, কিভাবে আসছে, এক্স কে বর্গ করলে 9 এর থেকে বড় হয়, এবং ঘন করলে 130 এর থেকে ছোট হয়। তাহলে এটা হচ্ছে তোমার সৃজনশীলের উদ্দীপকের মধ্যে থাকবে, পরে আদার্স ম্যাথ থাকবে, কিন্তু এইটুকু থাকবে সৃজনশীলের উদ্দীপকে। এটা কিভাবে বের করতে হয় আমরা দেখবো, আগে সংক্ষেপটা দেখো। তাহলে বর্গ 9 এর থেকে বড়, একের বর্গ কত 1, 9 এর থেকে বড় না ছোট? ছোট, গ্রহণযোগ্য না। 2 এর বর্গ গ্রহণযোগ্য না। 3, 3 এর বর্গ কত 9, 9 কি 9 এর থেকে বড় না 9 এর সমান? 9 এর সমান। তাহলে 3 এর বর্গ গ্রহণযোগ্য না, তাহলে 4 এর বর্গ হবে গ্রহণযোগ্য, তাহলে 4। কিন্তু কথা আছে এখানে, আবার কিউব করে দেখতে হবে 4 এর ঘন কত। আচ্ছা, তাহলে এখন আসো, 4 এর ঘন হচ্ছে 64, তার মানে 4 গ্রহণযোগ্য হবে। 5 এর বর্গ হচ্ছে 25, ঘন হচ্ছে 125, তাহলে 5 গ্রহণযোগ্য হবে। এখন দেখো ঘটনাটা কি, আমি লিখে দেখাচ্ছি। বিষয়টা হচ্ছে ফার্স্টে প্রথম কাজ হবে তোমার বর্গ সংখ্যা যেন 9 এর থেকে বড় হয়। তো আমি দেখলাম 4 এর বর্গ 9 এর থেকে বড়, এরপরে যত সংখ্যা আসবে 5 6 7 8 9 10 100, সবার বর্গই কিন্তু 9 এর থেকে বড় হবে। তাহলে প্রথম শর্ত ফিল আপ করার পরে এরপরে শুধু তোমার টার্গেট থাকবে দ্বিতীয় শর্ত ফিল আপ করতেছে কিনা। আচ্ছা, তাহলে লেখাটা কিভাবে লিখবো, মনে করো যে এটা বের করব কিভাবে, আমি তো শর্টকাট করে ফেললাম 4 এবং 5, তাই না? লেখার নিয়মটা দেখো। প্রথমত তোমাকে এন বলছে, তার মানে ঋণাত্মক মানগুলা দ্বারা চেকই করব না, আমি শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা দ্বারা চেক করব। তাহলে দেখো ঘটনা কি, এক্স ইকুয়াল টু 1 হলে, তার মানে এক্স এর মান কত বসাইছি, 1 বসাইছি। এক্স স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার ইকুয়াল টু 1, এই যে নট গ্রেটার দ্যান 9, তুমি এইভাবেও লিখতে পারো লেস দ্যান 9, আমরা কেটে দিছি, তার মানে নট গ্রেটার দ্যান 9। নট গ্রেটার দ্যান 9 লেখার কারণ আছে, তার মানে এটা গ্রহণযোগ্য না, ঠিক আছে? এবং এবং এক্স কিউব, এক্স কিউব সমান সমান 1 কিউব সমান সমান 1, ও কিন্তু 130 এর থেকে ছোট। তার মানে একটা শর্ত ফিল আপ করতেছে, কিন্তু আরেকটা শর্ত ফিল আপ করতেছে না। আমার শর্ত ফিল আপ করতে হবে কয়টা, দুইটাই ফিল আপ করতে হবে। তাহলে এইবার আসো, x ইকুয়াল টু 2 হলে, x ইকুয়াল টু 2 হলে x স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার, দুই দুগুণে কত হয় 4, এই 4ও কিন্তু 9 এর থেকে বড় সংখ্যা নয়, 4ও 9 এর থেকে ছোট। এবং এবার 2 কে একটু ঘন করে দেখো, 2 কিউব ইকুয়াল টু, আচ্ছা এখানে একটু x কিউব ইকুয়াল টু 2 কিউব লিখতে হয়, ঠিক আছে? যদিও তুমি সরাসরি 2 কিউব লিখতে পারো। x কিউব ইকুয়াল টু 2 কিউব ইকুয়াল টু 8, 8 130 এর থেকে ছোট। তো ওই যে বলছি দুই জায়গাতেই গ্রহণযোগ্য হইতে হবে, এক জায়গাতে গ্রহণযোগ্য হলে হবে না। তাহলে x ইকুয়াল টু কত বসানো যায়, 3, x ইকুয়াল টু 3 হলে তাহলে x স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার ইকুয়াল টু 9, 9 নট গ্রেটার দ্যান 9। এবং এবং
এক্স কিউব, এটাকে একটু ঘন করো, ইকুয়াল টু 3 কিউব। 3 কিউব মানে 27। 27 কিন্তু 130 এর থেকে ছোট। এবার x ইকুয়াল টু একটু 4 বসাও। x ইকুয়াল টু 4 হলে x স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার ইকুয়াল টু 16। এই 16 কিন্তু গ্রেটার দ্যান 9। এবং এবং x কিউব ইকুয়াল টু 4 কিউব ইকুয়াল টু 64, ও 130 এর থেকে ছোট। এই একটা মাত্র শর্ত, যেখানে এখানেও গ্রহণযোগ্য হয়েছে, এখানেও গ্রহণযোগ্য হয়েছে। তারপরে দেখো x ইকুয়াল টু 5 হলে, x ইকুয়াল টু 5 হলে x স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার ইকুয়াল টু 5 5 25। 25 কি 9 এর থেকে বড়। এবং x কিউব ইকুয়াল টু 5 কিউব ইকুয়াল টু 125। 125 কি 130 এর থেকে ছোট। আমি বুঝতেছি এর পরের সংখ্যার ঘন 130 এর থেকে বেশি হয়ে যাবে, কিন্তু এটা দেখাই দিতে হবে। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 6 হলে x স্কয়ার ইকুয়াল টু 6 স্কয়ার, 6 6 36, 36 গ্রেটার দ্যান 9। এবং x কিউব ইকুয়াল টু 6 কিউব ইকুয়াল টু 6 এর কিউবটা দেখো তো কত হয়, 216 মানে 216। 216 নট লেস দ্যান 130। তাহলে দুই জায়গাতেই গ্রহণযোগ্য হয়েছে। এইরকম সংখ্যা দেখো, এইটাও গ্রহণযোগ্য হয়ে গেছে, এইটাও গ্রহণযোগ্য হয়েছে, হয়েছে না? এখানে এইটাও গ্রহণযোগ্য হয়েছে, এইটাও গ্রহণযোগ্য হয়েছে। তাহলে তুমি কি করবা, যে অতএব অতএব এই যে তোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, তাহলে নির্ণয় সেট বা নির্ণয় তালিকা পদ্ধতি কথাটা লেখা দিবা কে কে গ্রহণযোগ্য হয়েছে। মান কিন্তু এটা, এক্স এর মান কিন্তু এটা, এইগুলা কিন্তু মান না, এগুলা শর্ত মেনটেন করছে কিনা সেটা নির্ণয় করছে। তাহলে অতএব 4, 5 এগুলো আমরা সংক্ষেপে করে ফেলবো। এই ছিল একটা তালিকা পদ্ধতি, বোঝানো গেল? আচ্ছা চলো। দেখো কোশ্চেন নাম্বার খ, এখানে কি বলছে, x বিলংস টু z, x বিলংস টু z। তো z মানে আমি কি জানি, z মানে z ইকুয়াল টু কত হবে আমার, মাইনাস ইনফিনিটি। অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে যত আমি যাইতে থাকবো, -2 -1, 0 z এর উপাদান মনে আছে, 1 2 3 ডট ডট প্লাস ইনফিনিটি। অর্থাৎ যত পূর্ণ সংখ্যা আছে সবাই হচ্ছে z এর সদস্য। সে ধনাত্মক হতে পারে, সে ঋণাত্মক হতে পারে, সে ধনাত্মক হতে পারে, সে ঋণাত্মক হতে পারে, সে জিরো হতে পারে, কিন্তু সে দশমিক হতে পারে না, ভগ্নাংশ হতে পারে না। ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় z দ্বারা, এবং শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় n দ্বারা। এই মূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় q দ্বারা। মনে আছে এগুলা? রিয়েল নাম্বার, এটা ফার্স্ট চ্যাপ্টারে এবং তোমাদের সেটের ফার্স্টে আলোচনার বিষয় ছিল, ঠিক আছে? তাহলে আসো এই ম্যাথটা করা যায়, x বিলংস টু z। তাহলে এখন আমাকে প্লাস মানে কনসিডার করতে হবে, মাইনাস মানে কনসিডার করতে হবে। x বিলংস টু z, পরে একটা নিঃশ্বাস নেবা, যেন বা সাজ দ্যাট যে x এমন হবে বর্গ করলে 5 এর থেকে বড় হবে এবং ঘন করলে 36 এর থেকে ছোট অথবা 36 এর সমান। এবার আসো 5 এর থেকে বড় বর্গ সংখ্যা কোনটা কোনটা আছে, এটা ফার্স্টে সংক্ষেপে করো। ফার্স্টে অ্যানসারটা বলো আমাকে। 2 এর বর্গ কত? 4 কি 5 এর থেকে বড়? তাহলে 2 এর পরে কত আছে? 3। 3 এর বর্গ কত? 9। তাহলে এখানে 3 গ্রহণযোগ্য হবে। কিন্তু কথা হচ্ছে -3 এর বর্গ কত? -3 এর বর্গ তো +9। তাহলে এখানে -3 ও গ্রহণযোগ্য হবে, +-9। এবার 3 এর ঘন কত? 27। তাহলে 27 গ্রহণযোগ্য হবে। -3 এর ঘন কত? -3 কিউব ইকুয়াল টু কত? -27। কারণ পাওয়ার বিজোড় হইলে মাইনাসটা থাকে। আচ্ছা, -27 কি 36 এর থেকে ছোট না? ছোট। এরপরে আসো 4। 4 এর বর্গ তো গ্রহণযোগ্য 16। -4 এর বর্গও 16 থেকে 16। আচ্ছা, 4 এর ঘন তো 64, যেটা 36 থেকে ছোট না বড়। তাহলে এখানে অ্যানসার এইটুকুই, +-3। এখানে অ্যানসার এইটুকুই। এটা দেখা মাত্র অ্যানসার, কিন্তু
যদি প্রসেসটা মেনটেন করতে বলে তাহলে প্রসেসটা কি হবে বলো। প্রসেসটা হবে ফার্স্ট x ইকুয়াল টু 1 হলে x স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার ইকুয়াল টু 1 নট গ্রেটার দ্যান 5 এবং 1 কিউব ইকুয়াল টু 1 এটা হচ্ছে লেস দ্যান 36। তারপরে x ইকুয়াল টু, এইবার তোমাকে কি নিতে হবে, -1 হলে, তাহলে x স্কয়ার ইকুয়াল টু -1 এর উপরে স্কয়ার, -1 এর বর্গ কত হয়, +1 হয়। তো সেও কিন্তু 5 এর থেকে বড় নয় এবং -1 কিউব ইকুয়াল টু -1, এই -1 কিন্তু 36 থেকে ছোট। এই -1 বোঝা যায়? আচ্ছা, এরপরে দেখো x ইকুয়াল টু 2 হলে x স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার ইকুয়াল টু 4 নট গ্রেটার দ্যান 5 এবং 2 কিউব ইকুয়াল টু কত, 8, 2 এর ঘন কত হয় 8, 8 কিন্তু 36 থেকে ছোট। তাহলে x ইকুয়াল টু -2 হলে x স্কয়ার ইকুয়াল টু -2 হোল স্কয়ার ইকুয়াল টু কত হয়, এটাও 4 হয় কিন্তু নট গ্রেটার দ্যান 5 এবং -2 কিউব ইকুয়াল টু -8, ও কিন্তু 36 এর থেকে ছোট। এইভাবে লিখতে হবে। এখন কি জটিল কিছু মনে হচ্ছে? তাহলে এখন x ইকুয়াল টু কত হলে, 3 হলে, 3 হলে x স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার ইকুয়াল টু 3 3 9, 9 কিন্তু গ্রেটার দ্যান 5 এবং 3 কিউব ইকুয়াল টু, 3 কিউব মানে হচ্ছে 27 লেস দ্যান 36। তাহলে সাথে সাথে এগুলো একটু দূরত্ব করতে হবে। -3 হলে x স্কয়ার ইকুয়াল টু -3 হোল স্কয়ার ইকুয়াল টু 9, 9 গ্রেটার দ্যান 5 এবং -3 কিউব ইকুয়াল টু, এটা কিন্তু -27 হবে। -27 সমস্যা কি, 36 এর থেকে ছোট, গ্রহণযোগ্য হইল। এরপরে আরেকটা নিয়ে একটু দেখাই দিতে হবে। x ইকুয়াল টু 4 হলে, 4 হলে x স্কয়ার ইকুয়াল টু 16 গ্রেটার দ্যান 5 এবং 4 কিউব ইকুয়াল টু কত, 64 লেস দ্যান 36, নট লেস দ্যান 36। একটা কাজ করতে হবে, ও এটা তো গ্রেটার দ্যান 5। আচ্ছা, একটা কাজ করো, দেখো তো x ইকুয়াল টু -4 হলে, x ইকুয়াল টু -4 হলে তাইলে x স্কয়ার ইকুয়াল টু -4 হোল স্কয়ার ইকুয়াল টু +16 গ্রেটার দ্যান 5 এবং -4 কিউব হচ্ছে -64, -64 তো 36 এর থেকে ছোট। এইটা তো গ্রহণযোগ্য হয়েছে, বুঝতে পারলাম। এখন কি হবে তাহলে, আমার মান তো প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তাহলে x এর মান আমি কি দেখতেছি, x এর মান যদি -4 বসাই তাহলে x স্কয়ার মানে 64, তাহলে মাইনাসের সকল মানের বর্গই তো প্লাস হয়, তাহলে ওটা 5 এর থেকে বড়। কিন্তু ঘন করলে তো 36 এর থেকে ছোট হবে। তাহলে এইখান থেকে তুমি কি একটা ডিসিশন নিতে পারো, দেখো x এর মান +4 হইলে গ্রহণযোগ্য না, কিন্তু x এর মান -4 হইলে গ্রহণযোগ্য। তাহলে x এর মান -5 দিয়ে দেখো তো, x ইকুয়াল টু -5 হলে -5 এর বর্গ কত বলো তো, 5 5 এ 25, 25 কি 5 এর থেকে বড় এবং -5 এর ঘন করো তো, -5 কিউব ইকুয়াল টু কত, -125 না, ঘন করলে তো মাইনাসটা থাকে। -125 কি 36 এর থেকে ছোট, এটা ইনফিনিটি ভাবে চলতেই থাকবে, এটা ইনফিনিটি ভাবে চলতেই থাকবে, কারণ x কিউব 36 এর থেকে ছোট হইতে হবে, সর্বোচ্চ 36 এর সমান হইতে পারে। 36 এর থেকে -125 36 এর থেকে ছোট, তাহলে প্লাস মানগুলো আর যাবে না। তাহলে যে আমরা যে সংক্ষেপে যে অ্যানসারটা বের করলাম -3 থেকে 3, ওইটা হবে না। তাহলে নির্ণয় অ্যানসার কি হবে, দেখো অ্যানসার হবে সর্বোচ্চ মান, চিন্তা করো এখানে সর্বোচ্চ মান হচ্ছে +3, সর্বোচ্চ মান কত, +3,
সর্বোচ্চ মান এইখানে লিখতে হয়। এরপরে দেখো গ্রহণযোগ্য মান কোনটা, এটা না এটা না, এইখান থেকে গ্রহণযোগ্য হওয়া শুরু হয়েছে, তাই না? সর্বোচ্চ মান +3, তাহলে -3 গ্রহণযোগ্য। -2 কি গ্রহণযোগ্য ছিল? তাহলে -3 গ্রহণযোগ্য। -3 আগের সংখ্যা -4 গ্রহণযোগ্য, -5 গ্রহণযোগ্য, এইভাবে ডট ডট ∞ পর্যন্ত গ্রহণযোগ্য হবে। তার মানে আমি যদি সুন্দর করে লিখি ∞ থেকে মানে -3 +3 এইভাবে গ্রহণযোগ্য হবে। কথা কি বুঝাইতে পারছি? এটাকে একটা খোলা ব্যবধি বদ্ধ ব্যবধি আছে, যেমন এই যে এইভাবে যদি থার্ড ব্র্যাকেট দাও খোলা ব্যবধি, এইদিকে -3 তার মানে আরো মাইনাস আসতে থাকবে, এইদিকে বদ্ধ ব্যবধি ফার্স্ট ব্র্যাকেট মানে +3 এর উপরে আর যাবে না, না সরি এটা বদ্ধ ব্যবধি দেওয়া যাবে না, তার মানে ওই 3 এর আগে সবই গ্রহণযোগ্য। দেখো বুঝতে পারছো কিনা? তাহলে অ্যানসারটা কিভাবে লিখবা? অ্যানসারটা একটু সুন্দর করে লিখে দিই। ∞ কথাটা লেখার দরকার নাই, এইভাবে লেখো অতএব নির্ণেয় সেট, অতএব নির্ণেয় সেট সমান সমান সেকেন্ড ব্র্যাকেট দিবা, এরকম ডট ডট দিবা কয়েকটা, তার মানে এইদিকে যাইতেই থাকবে -5 -4 -3 কমা প্লাসের 3, এই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? মজা ছিল না? পরবর্তীটায় ঢুকবো, চলো। তাহলে দেখো তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। x belongs to n ধনাত্মক পূর্ণ সংখ্যা দেখার সাথে সাথে দেখো কয়েকটা বিষয় জানলে ম্যাথ গুলা সহজ হয়ে যায় না? n দেখছি তার মানে কি আমি আর ঋণাত্মক সংখ্যা নিয়ে চিন্তা করব না। আগের ম্যাথটাতে z দেখছিলাম, আমি ঋণাত্মক নিয়েও চিন্তা করছি, এখন ঋণাত্মক নিয়ে চিন্তা করব না। x belongs to n, x হচ্ছে n এর বাচ্চা। belongs to দ্বারা এটাই বোঝায়, যেমন I am belongs to my father, ঠিক আছে? belongs to হচ্ছে কার কাছ থেকে আসছে, এটা বোঝায়। তো x belongs to n, x হচ্ছে n এর বাচ্চা, ভালো কথা। এরপর একটু নিঃশ্বাস নিব, ওই যে সাজ দ্যাট আছে এটা তোমাকে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য সময় দিছে। এরপরে বলো x 36 এর গুণনীয়ক এবং 36 এর গুণিতক। 36 এর গুণনীয়ক, গুণনীয়ক কথাটার অর্থ কি? গুণনীয়ক কথার অর্থ কি? যা দ্বারা 36 কে ভাগ করা যায়, যা দ্বারা 36 কে ভাগ করা যায়, নিঃশেষে আর কি। যা দ্বারা 36 কে ভাগ করা যায়, ভাগটা কি হইতে হবে? নিঃশেষে, ওইটাই গুণনীয়ক। আর গুণিতক কি হবে? যে 6 এর গুণিতক, গুণিতক হচ্ছে 6 এর নামতা, গুণিতক 6 এর নামতা, নামতা জানো তো? 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, তার মানে 6 12 18। তাহলে 6 এর সব থেকে ছোট গুণিতক কে? 6 নিজে। সব থেকে বড় গুণিতক কে? 6 6 36, 6 10 60। কেন? 6 11 66, 6 12 72, এইভাবে শেষ করা যাবে না। তাহলে সবচেয়ে বড় গুণিতক ইনফিনিটি। কথা বোঝাতে পারছি? কিন্তু x তারাই হবে যারা একই সাথে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তার মানে শুধু 36 এর গুণনীয়ক হলেই গ্রহণযোগ্য হবে না, 6 এর গুণিতকও হতে হবে। মাঝখানে এবং আছে, আমরা কি শিখে আসি নাই এবং থাকলে ইন্টারসেকশন হয়? এবং থাকলে কি হয়? ইন্টারসেকশন হয়। তাহলে চলো একটু ম্যাথটা শুরু করা যাক। তাহলে ফার্স্টে আমরা একটু ধরে নিব, লেখো ধরি, ফার্স্টে একটু ধরে নাও, লেখো ধরি 36 এর গুণনীয়কের সেট, 36 এর গুণনীয়কের সেট সমান সমান a। ফার্স্টে এটা ধরে নাও, মানে একটা সেটকে a ধরে নিলাম, তাহলে আমার পরের ক্যালকুলেশন সুবিধা হবে। 6 এর গুণিতক, কথাটা যেন ভুল না হয়, গুণিতক, 6 এর গুণিতক এর সেট কত ধরবো আমরা? ইকুয়াল টু b। অতএব এখন তুমি একটু লেখো তো a সমান কত হবে? a সমান হবে কোন কোন সংখ্যা দ্বারা 36 কে ভাগ করা যায়? 1 দ্বারা তো অবশ্যই ভাগ করা যায়, 36 একটা জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারাও ভাগ করা যায়, 3 12 36,
4 দ্বারা কি ভাগ করা যায়? 3 নং 27, 4 নং 36, তাহলে 4 দ্বারাও ভাগ করা যায়। 5 দ্বারা তো যায় না, 6 দ্বারা যায়, 6 6 36, 7 দ্বারা যায় না, 8 দ্বারা কি যায়? 4 8 32, 8 দ্বারা যায় না, 9 অবশ্যই যায়, 4 নং 36, 9, 10 দ্বারা ভাগ করা যায়? 10 দ্বারা যায় না, 11 দ্বারা যায় না, 12 দ্বারা যায়, 3 12 36, 13 14 15 16 কোনোটা দ্বারাই যাবে না, যাবে হচ্ছে 18 দ্বারা এবং 36 দ্বারা। যারা যারা না বুঝো তাদের জন্য একটা মেডিসিন আছে, এই যে ছোটবেলায় করছো না, 2 দ্বারা করো 18, আবার 2 দ্বারা করো 9, 3 দ্বারা করো, এরপরে যেগুলা গুণ করে করে এইগুলা বের করতে হয়। 99 সেগুলা লাগে। তাহলে এ সেট পাইছি, এখন একটু বি সেটটা নির্ণয় করো। বি সেট ইকুয়াল টু কত হবে বলো তো? 6 এর নামতা, তাহলে 6 এর সব থেকে ছোট গুণিতক কে? 6 এর সব থেকে ছোট গুণিতক 6 নিজে। এরপরে তুমি কত লিখতে পারো? 12 18 24, 5 6 30, 6 6 36। এটা কি শেষ হবে? শেষ হবে না। তাহলে এইরকম ডট ডট চিহ্ন থাকতে হবে, যদি না দাও তাহলে ভুল হবে। কথা বুঝাইতে পারছি? এখন আমাকে বলছে এক্স হবে ওই সেট গুলা, ওই সদস্য যারা 36 এর গুণনীয়ক, মানে এর মধ্যেও থাকবে এবং বি এর মধ্যেও থাকবে। তাহলে এ এবং বি দুইটার মধ্যে কমন, কমন সেট নির্ণয় করতে হয় ইন্টারসেকশন কইরা। এ ইন্টারসেকশন বি, একটু বামে লিখি, ডানে জায়গা পাবো। অতএব অতএব এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু, সুন্দর করে এ সেট লিখবা, 1 2 3 4 6 9 12 18 36, সেকেন্ড ব্র্যাকেট শেষ, চিহ্ন দিবা ইন্টারসেকশন, আবার এইখানে দেওয়া শুরু করো 6 12 18, এরপরে তুমি ডট ডট দিয়ে দিতে পারো। কথা কি বুঝাইতে পারছি? এখানে আরেকটা মজার জিনিস শিখো। এখন তুমি বলতে পারো যে স্যার উপরে আপনি 36 পর্যন্ত লিখছেন, নিচে আপনি 18 পর্যন্ত লিখছেন, এই যে যে ডট ডট আছে, ডট দিয়ে রাখছি না, তার মানে বাকিগুলাও আছে। আমার মন চাইলে আমি 6 এবং 12 লেখা ডট দিতে পারতাম। আবার পরের লাইনে আমার প্রয়োজন পড়ছে, আমার বাড়ানোর প্রয়োজন পড়ছে, আমি আরো বাড়াইতে পারবো। ডট দেওয়া মানে কি, আমি যে কোনো লাইনে বাড়াইতে পারবো, যে কোনো লাইনে কমাইতে পারবো। এখন দেখো এই লাইনে যদি বেশি থাকে তাইলে সুবিধা হয় 18-র পরের সংখ্যাগুলা, কারণ এই যে 36 তো মিল আছে, 36 তো নিতে হবে। আচ্ছা, লিখলে সুবিধা হয়, না লিখলেও হয়। এখানে 1, এখানে 6 এর নিচে কোন সংখ্যা আছে? তাহলে 6 এর আগের যে সংখ্যাগুলা এগুলা এমনিই বাদ, কারণ এখানে শুধু কমনটা নিতে হবে। ইন্টারসেকশন এখানেও থাকবে, এখানেও থাকবে। আচ্ছা, তাহলে 6 আসলো, 9 তো এখানে থাকবে না কারণ এটা 6 এর নামতা। তাহলে দেখো তো এইখান থেকে 6 এর নামতাটা বলো, 6 কে 6, 6 দুগুণে 12, তাহলে 12 আসবে, কারণ আমি জানি এখানে 12 আছে। 3 6 18, তাহলে দেখো 18 থাকবে। তারপরে দেখো এখানে কি 24 আছে, 30 আছে? নাই তো, 6 6 36, আমি জানি ওইখানে 36 থাকবে, কারণ 6 এর নামতাগুলা 36 এর বেশি ওইখানে আছে, কিন্তু এইখানে তো আর, তাহলে আর চিন্তা করব? এই তো অ্যান্সার শেষ। কথা বুঝাইতে পারলাম? 6 12 18 36, তাহলে এটা হচ্ছে 36 এর গুণনীয়ক, 6 এরও গুণিতক। ঠিক আছে, শেষ। দেখো ঘ নাম্বারটা এই পর্যায়ে, সেটা আমরা এইচডব্লিউ হিসেবে পারা উচিত। কিভাবে? x বিলংস টু n, তার মানে কি আমি ঋণাত্মক সংখ্যা নিব? নিব না, আমি শুধু কি সংখ্যা নিব? ধনাত্মক সংখ্যা, 1 2 3 ডট 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 ইনফিনিটি পর্যন্ত, এটা n। এবার দেখো x এর বর্গ না ঘন বলছে, এখানে x এর ঘন হইতে হবে 25 থেকে বড়, এবং পাওয়ার 4 করলে হইতে হবে 264 থেকে ছোট। আমরা একটু সংক্ষেপে করি। সেকেন্ড ব্র্যাকেট, প্রথমত বর্গ 25 থেকে বড় হইতে হবে। 5 এর বর্গ কত? 25, তাহলে 5 এর আগের কোনোটাই গ্রহণযোগ্য হবে না। ও সরি, ঘন বলছে, দুঃখিত দুঃখিত, ঘন। তাহলে 3 এর ঘন কত? 27, 2 এর ঘন 8, তাহলে 3 এর ঘন যেহেতু 27, তাহলে 3 গ্রহণযোগ্য হবে। 3 এর ঘন 27, 3 গ্রহণযোগ্য হবে। 3 এর পাওয়ার 4 করে দেখো, 3 এর পাওয়ার 4 হচ্ছে 81, তাহলে এই যে এখানেও গ্রহণযোগ্য হয়। তাহলে 4 এর ঘন করে দেখো, 4 এর ঘন 64, তাহলে 4 এর পাওয়ার 4 করে দেখো,
256, 4 গ্রহণযোগ্য হবে। এখন কি আমার ঘন করে দেখার দরকার আছে? কারণ 4 5 6 7 8 9 10 100, 100 ঘন 25 থেকে বড়। এখন শুধু আমার এটা দেখতে হবে, এখন শুধু এটা দেখতে হবে। তাহলে তুমি 5 এর ঘন দেখো, 5 এর পাওয়ার 4 দেখো, ঘন তো দেখতে হবে না, ঘন তো আমি জানি বড়। 5 এর ঘন 5 এর পাওয়ার 4 হচ্ছে 625, এখানে কত আছে? 264। তাহলে আর যায় না, এইটাই অ্যান্সার। বুঝাইতে পারলাম? এই হচ্ছে সেট গঠন পদ্ধতি। আরো ভিন্ন ভিন্ন থাকবে, সৃজনশীলের মধ্যে আরো ডিফারেন্ট ভাবে থাকতে পারে। তোমাদের বইয়ের সৃজনশীল আছে, বোর্ডেও আছে, ওগুলো যখন ওইখানে যাব তখন দেখবো। ঠিক আছে? ঠিক আছে। নিচের সেটগুলোকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এতক্ষণ যে কাজগুলা করলাম তার বিপরীত প্রক্রিয়া। এতক্ষণ প্রশ্ন দেওয়া ছিল, আমরা এলিমেন্ট বা উপাদান খুঁজে বের করছি। এখন হচ্ছে এলিমেন্ট দেওয়া আছে, উপাদান দেওয়া আছে, প্রশ্ন খুঁজে বের করতে হবে। এই ম্যাথগুলার সর্বপ্রথম কাজ হচ্ছে এগুলার দিকে তাকাইতে হবে। তাকায় তোমাকে একটু মনটা প্রশস্ত করে ভাবতে হবে যে এটা কিসের সাথে মিল আছে। উপরের সংখ্যাগুলা দেখো তো কি আছে? 3 5 7 9 11, এই তো সংখ্যাগুলা। আচ্ছা, 3 এর পরে 4 5 6 7 8 9 10 11 বিজোড় সংখ্যা হয়েছে না? কোন জায়গায় কি 3 বাড়ছে 5 বাড়ছে এই ধরনের কোনো প্রবলেম আছে? তাহলে সবগুলা বিজোড় সংখ্যার সেট। এখানে কি কোনো ঋণাত্মক সংখ্যা আছে? সবগুলা কি ধনাত্মক সংখ্যার সেট। এইটা তাকাইলেই হইলো। তাইলে দেখো এটাকে কি লেখা যায়? এই যে x belongs to n, যেন n কেন লিখতে পারছি? আমি দেখতেছি এখানে সবগুলা ধনাত্মক সংখ্যা, তাহলে আমি belongs to n বলবো না? তারা আমাকে এতক্ষণ belongs to n belongs to z বইলা দিছে, তাহলে আমারও তাদেরকে বলতে হবে না? x belongs to n, যেন। যেন লেখার পরে x কি হবে? x বিজোড় সংখ্যা, x বিজোড় সংখ্যা। এখন বিজোড় সংখ্যা পৃথিবীতে কি অভাব আছে? অভাব নাই, কিন্তু তোমার এখানে কি পৃথিবীর সকল বিজোড় সংখ্যায় আছে? তাহলে এখানে লিমিট দিতে হবে না যে তোমার বিজোড় সংখ্যাটা কত থেকে কত? এই লিমিটটা কত ভাবে দেওয়া যায় একটু দেখো। এই লিমিটটা কত ভাবে দেওয়া যায়? এক নাম্বার, এই যে যে 3 আগের বিজোড় সংখ্যা কত? 1। তার মানে আমার সংখ্যাটা হবে x এর মান হবে 1 এর থেকে বড়। এই যে যে 11 এর পরের বিজোড় সংখ্যা কত? 13। তাইলে 13 থেকে ছোট এইটা একটা ব্যবধি। আচ্ছা, তোমার কাছে মনে হইলো না, আমি এমন করব না। 3 এর আগের সংখ্যা কত? 2 এর থেকে x বড়, 12 থেকে x, একই কথা। কিন্তু যেহেতু বিজোড়, এই জন্য আমি আগের বিজোড় সংখ্যা এবং পরের বিজোড় সংখ্যা নিছি। তোমার কাছে মনে হইলো না আগের পরের কথা হিসাব করা আমার পক্ষে সম্ভব না বা আমার ভালো লাগে না, তুমি করো x এর মান 3 এর থেকে বড় এবং 3 এর সমান। এখানে কিন্তু ইকুয়াল চিহ্ন দিতে হবে, কারণ 3ও গ্রহণযোগ্য। এবং x এর মান 11 থেকে ছোট এবং 11 সমান, এইটাও গ্রহণযোগ্য হবে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে কোনটা লিখবা, কোনটা বেশি ভালো লাগে? যেইটা লেখো সেইটাতেই নাম্বার পাবা। তাহলে আমরা প্রথমটা লিখবো। প্রথমটা হচ্ছে 1 এর থেকে x এর মান বড় এবং 13 থেকে x এর মান ছোট। তাহলে দেখো তো x বিজোড় সংখ্যা, 1 এর থেকে বড়, তাহলে 1 এর পরবর্তী বিজোড় সংখ্যা নিতে হবে। 2 তো গ্রহণযোগ্য হবেই না, কারণ আমি বলে দিছি বিজোড় সংখ্যা। তাহলে 1 এর পরবর্তী বিজোড় সংখ্যা 3 5, এইভাবে যাইতে থাকবে। 13 এর আগের বিজোড় সংখ্যা 11 পর্যন্ত। কাজ শেষ, অ্যান্সার লেখো। এই খ নাম্বারটা অ্যান্সার করো। দেখো এটা দেখা বুঝো তোমাকে কি বলছে। 1 2 3 4 6 9 12 18 36। মজার বিষয়, এটা দেখে তোমাকে বুঝতে হবে, কেউ বলে দিবে না তোমাকে, দেখা বুঝতে হবে। এবার একটু তাকাও, 1 আছে, 3 আছে, 2 আছে, তার মানে জোড় সংখ্যাও আছে, বিজোড় সংখ্যাও আছে, 4 ও আছে। এই পর্যন্ত দেখে তোমার কাছে মনে হইতে পারে ক্রমিক সংখ্যা, কিন্তু দেখো 5 9 6 আছে, আবার 9, এরপরে আবার জাম্প করে চলে গেছে 12 18 36। তখন তোমার কাছে হইতে পারে ফিবোনাক্কি সংখ্যা হইতে পারে কিনা। কিন্তু ফিবোনাক্কি সংখ্যা শুরুতে কি থাকবে? 1 1 1 1 যোগ করলে হবে 2
2 আর 1 যোগ করলে হবে 3, 3 আর 2 যোগ করলে হবে 5, কিন্তু এখানে তো 4 আছে, ফিবোনাকি সংখ্যাও না। আচ্ছা, এত জটিল চিন্তা করতেছো কেন? একটু আগে দেখো তো এই কাজটা করলাম কিনা। 36 এর গুণনীয়কের সেট কিনা এটা? 36 এর গুণনীয়ক 1, সকলেরই গুণনীয়ক 36 এর। এখানে কোনো ঋণাত্মক সংখ্যা আছে না, তাহলে এটাকে কি লেখা যায় বলো তো? x belongs to n such that, মানে যেন, এইবার x এর বৈশিষ্ট্য বলা শুরু করো। x, এই যে একটা কমা দিবে এখানে, 36 এর গুণনীয়ক, তাহলে 36 এর সকল ধনাত্মক গুণনীয়ক গুলাই হচ্ছে প্রদত্ত সেটের উপাদান বা এলিমেন্ট। তাহলে পরেরটা দেখো, গ নাম্বারটা। গ নাম্বারে কি বলছে? গ নাম্বারে বলছে হচ্ছে 4, 8, 12, 16, 20। 4, 8, 12, 16, 20। এরপরে কি বলছে দেখো 24। আচ্ছা, 4 এর নামও তা 24, 28, 32, 36, 40। এখন তো তুমি বুঝছো এটা কিসের নামতা? 4 এর নামতা না। নামতা মানে কি? গুণিতক। তার মানে এই সেটটা 4 এর গুণিতকের সেট না। এখানে কোনো ঋণাত্মক সংখ্যা আছে? তাহলে এটাকে কি লিখবা? x belongs to n লিখতে হবে না, n দ্বারা ধনাত্মক সংখ্যা বোঝায়। এরপরে x লিখে একটা কমা দিতে হবে। x হচ্ছে কি? 4 এর গুণিতকের সেট, 4 এর গুণিতক। কিন্তু 4 এর গুণিতক তো পৃথিবীতে শেষ নাই। 44, 48, 52 সবাই 4 এর গুণিতক, কিন্তু এখানে কি একটা বাইন্ডিং আছে না? তাহলে বাইন্ডিং কত? 40। তাহলে এই যে লেখা দাও x হচ্ছে 40 এর পরে 4 এর গুণিতক কত? 44। তাহলে 44 থেকে ছোট, কিন্তু আমরা এই যে এটা লিখবো, কারণ এই টার্মগুলা ক নাম্বারে তারা ইউজ করছে। তাহলে 4 এর সব থেকে ছোট গুণিতক কত হবে? 4। 4 থেকে 40 পর্যন্ত হতে হবে, 40 এর সমানও হতে হবে, তার মানে 40 ও গ্রহণযোগ্য হবে। তাহলে 4 থেকে 40 পর্যন্ত গুণিতকের সেট লেখা ঠিক আছে, হয়ে গেছে। এরপরে আসো লাস্ট ওয়ান, ঘ নাম্বার। ঘ নাম্বার হচ্ছে x, দেখো ঘ নাম্বারে কি বলছে? +-4, +-5 এবং +-6। এটা কিভাবে করতে হবে জানো? এটা করতে হবে হচ্ছে x belongs to z, কারণ এখানে প্লাস মানও আছে মাইনাস মানও আছে, সুতরাং z গ্রহণযোগ্য হবে। x belongs to z যেন, এইবার তোমাকে একটু বর্গ করে দেখতে হবে এই সংখ্যাগুলোর বর্গ। মনে করো যে এই যে 4 এর বর্গ কত? 4 4 16, তাহলে x স্কয়ার গ্রেটার দেন 15, অথবা x স্কয়ার গ্রেটার অর ইকুয়াল 16। x স্কয়ারের মান 16 থেকে বড় এবং 16 সমান হইতে হবে। তাইলে দেখো 4 4 এ 4 কে বর্গ করলে কত হয়? 16, এবং -4 কে বর্গ করলে 16, 5 কে বর্গ করলে হয় 25, 16 থেকে বড়, 6 কে বর্গ করলে 36, এবং এই যে এখন এখানে কিউব করে দাও, x কিউব কি হবে? লেস অর ইকুয়াল, তাহলে 6 এর কিউব করো তো, 216, 6 এর কিউব 216। আচ্ছা, তাহলে 216 সমান হবে এবং 216 থেকে ছোট হবে। এখানে চাইলে তুমি পাওয়ার 4 করেও দিতে পারতা। কথা কি বুঝাইতে পারছি? এই তো তোমাদের সেট গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি। এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ওই যে পূরক সেট, সম্পূরক সেট, এটা আমরা পরের ক্লাসে দেখি। তাহলে আপাতত এইখান থেকেই বিদায়। এটা তোমরা বুঝতে পারছো আশা করি। পরবর্তী ক্লাসে সেটের বাকি প্রবলেমগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।